ইউরোপীয় দেশগুলিতে প্রাচ্যের ভারতীয় উপমহাদেশের মশলাসহ বেশ কিছু পণ্যের প্রচণ্ড চাহিদা ছিল। আরব বণিকদের মাধ্যমে পাওয়া এসব পণ্য ইতালীয় বণিকদের মাধ্যমে তাদের কাছে পৌঁছত। 1453 সালে তুর্কিদের হাতে কনস্টান্টিনোপলের পতন ঘটে, ফলে প্রাচ্য দেশগুলিতে যাতায়াতের একমাত্র স্থলপথটি ইউরোপের কাছে বন্ধ হয়ে যায়। তখন প্রাচ্যে যাওয়ার জন্য শুরু হয় নতুন পথের সন্ধান। বার্থোলোমিউ দিয়াজ নামে এক পর্তুগিজ নাবিক সমুদ্রপথে বিষুব রেখা অতিক্রম করে আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে ভারতের দিকে অগ্রসর হতে সচেষ্ট হন। আফ্রিকার দক্ষিণ প্রান্তে তিনি এক প্রবল ঝড়ের সম্মুখীন হন, তাই সেখানে নাম রাখেন ঝড়ের অন্তরীপ। কিন্তু পর্তুগালের রাজা দ্বিতীয় জনের মনে বিশ্বাস জন্মায় ওই উপকূলের পথ বেয়েই পৌঁছানো সম্ভব প্রাচ্যের দেশগুলিতে। তাই তিনি অন্তরীপটির নাম পাল্টে করেন উত্তমাশা অন্তরীপ। সত্যি সত্যি ওই পথেই পর্তুগালেরই নাবিক ও অভিযাত্রী ভাস্কো দা গামা সমুদ্রপথে উত্তমাশা অন্তরীপ ঘুরে দক্ষিণ ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে সফলভাবে এসে অবতরণ করেন। ইউরোপীয়দের কাছে খুলে যায় সমুদ্রপথে ভারতে আসার এক নতুন পথ। সেই পথ ধরেই মূলত মশলা বাণিজ্য সহ নানা লাভজনক ভারতীয় পণ্যের বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে এসেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তীকালে সেই কোম্পানির মাধ্যমে প্রায় 200 বছর ধরে সমগ্র ভারতীয় উপমহাদেশ জুড়ে এই দেশটিকে শাসন শোষণ ও নিয়ন্ত্রণে রেখে ব্রিটিশরা প্রসারিত করেছিল তাদের গর্বের ঔপনিবেশিক শাসন। কিভাবে তা সম্ভব হয়েছিল? তাদের অর্থনৈতিক শোষণ লুণ্ঠনের মাত্রা কেমন ছিল? ভারতের লাভের খাতায় কি জমা পড়ল? এখন সেগুলিরই কিছু তুলে ধরা যাক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি ব্রিটিশ জয়েন্ট স্টক কোম্পানি, যার যাত্রা শুরু 1600 সালের শেষ দিনটিতে ব্রিটেনের কুইন প্রথম এলিজাবেথের প্রদান করা একটি রয়্যাল চার্টার লাভের মাধ্যমে। শেয়ার হোল্ডাররা ছিলেন তখনকার কিছু ব্রিটিশ বণিক এবং অভিজাত সম্প্রদায়। তখন কোম্পানিটির ওপর ছিল না ব্রিটিশ সরকারের কোনো নিয়ন্ত্রণ। সপ্তদশ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে সুরাট বন্দরে অবতরণ করেছিল। তখন সর্বদক্ষিণ ভারত বাদে সমগ্র উত্তর ও মধ্য ভারত জুড়ে রাজ করছে সম্রাট জাহাঙ্গীরের শাসনাধীন শক্তিশালী মোগল সাম্রাজ্য। ইউরোপীয় বণিক বলতে ছিল পর্তুগিজ ও ডাচদের আধিপত্য। এই পর্তুগিজদের বিরোধিতায় ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স সুরাটে ব্রিটিশদের জন্য 1612 সালের আগে কোনো স্থায়ী বাণিজ্য কুঠি স্থাপন করতে পারেননি। 1611 সালে মাছলিপত্তনমে কোম্পানি একটি কারখানা স্থাপন করে। ইংল্যান্ডের রাজা কিং জেমস প্রথমের রাষ্ট্রদূত টমাস রো মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন। ফলে সারা মোগল সাম্রাজ্য জুড়ে বাণিজ্য কুটি স্থাপন এবং বাণিজ্য করার অধিকার কোম্পানি লাভ করে। মশলাপাতির মতোই সিল্ক, তাঁত, বস্ত্র, অলঙ্কার প্রভৃতি ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পে উৎপাদিত পণ্যগুলি ব্যবহারিক গুণমান ও সৌন্দর্যের বিচারে ছিল অতুলনীয়। তাই সারা বিশ্বেই ছিল তার প্রবল চাহিদা। এরই কল্যাণে ভারত তখন একটি ধনী রাষ্ট্র। বিশ্বের মোট আয়ের 1/4 বেশি অংশ ছিল ভারতেরই দখলে। 1639 সালে মাদ্রাজে স্থাপন করে সেন্ট জর্জ দুর্গ। তাতে ছিল তখনকার ব্রিটিশ বাসিন্দাদের একটি বসতি সহ ব্যবসার প্রয়োজনীয় কারখানা এবং গুদাম। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বিয়ে করেছিলেন পর্তুগিজ রাজকুমারী ক্যাথরিন ব্রাগানজাকে। বিয়ের যৌতুক হিসেবে তিনি পর্তুগিজদের কাছ থেকে লাভ করেন বম্বে। কোম্পানি তাঁর কাছ থেকে বম্বে লিজ নিয়ে
তাদের বাণিজ্য সম্প্রসারণের সুযোগ পায়। 1690 সালে জোব চার্নক সুতানুটিতে বাণিজ্য কুঠি স্থাপন করেন। 1698 সালে ব্রিটিশরা এখানের 3টি গ্রাম সুতানুটি, ডিহি, কলিকাতা এবং গোবিন্দপুরের জমিদারি অর্জন করে। কোনো এক সময়ে এই পুরো জমিদারি এলাকাটির পরিচিতি হয়ে ওঠে কলিকাতা। 1700 সালে তারা কলকাতায় একটি দুর্গ স্থাপন করে। সেটি ছিল পুরনো ফোর্ট উইলিয়াম। সমগ্র পূর্ব এবং পশ্চিম উপকূলে তাদের বেশ কয়েকটি বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর ব্রিটিশ সম্প্রদায়ের লোকেদের সংখ্যা কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাইয়ে বাড়তে থাকে। তাদেরকে কেন্দ্র করে গড়ে ওঠে 3টি প্রেসিডেন্সি, বেঙ্গল, ম্যাড্রাস এবং বম্বে প্রেসিডেন্সি। ব্রিটিশ কোম্পানিটির এইভাবে উত্থানের সাথে সাথে অন্যান্য ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলি ক্রমে আচ্ছন্ন হয়ে পড়তে শুরু করে। দেশীয় অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ হবে এমন অদূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো বিদেশি ইংরেজ নন। তিনি ছিলেন আওরঙ্গজেবের প্রপৌত্র তথা পূর্তি মোগল সম্রাট ফরুখসিয়ার। কোম্পানির পক্ষে জন সুরমানের প্রতিনিধি দলের নানা দাবি দাওয়া মেনে 1717 সালে মোগল সম্রাট জারি করেন রাজকীয় ফরুখসিয়ার ফরমান। এই ফরুখসিয়ার ফরমানকে বলা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে সর্বশ্রেষ্ঠ লাভ। অষ্টাদশ শতাব্দীতে পতনশীল মোগল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে তখন সারা ভারত জুড়ে বিরাজ করছে পরস্পর বিবদমান অসংখ্য ছোট ছোট প্রাদেশিক রাজ্যের শাসক। কোম্পানি বুঝতে পারে যে সেই সমস্ত বিচ্ছিন্ন অংশ আসলে এক বিশাল সম্পদের সংগ্রহ মাত্র। সেই সময় থেকেই কোম্পানি ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় এবং তাতেই তাদের সৌভাগ্যের অবিচ্ছিন্ন সমৃদ্ধি দেখতে শুরু করে। এই সুযোগকে কাজে লাগিয়ে কোম্পানি খুদে রাজন্যবর্গকে নানা উপায়ে একের পর এক বশ করতে সফল হয়। অনেক শাসককে উচ্ছেদ করে অপর কাউকে গদিতে বসিয়েছে, বিনিময়ে তার কোষাগার উজাড় করে নিয়েছে যথেচ্ছ অর্থ। আবার 1840-এর দশকের সত্যবিলোপ নীতির মতো উপায় প্রয়োগ করে বহু দেশীয় ক্ষুদ্র রাজ্যকে কোম্পানি দখল করে নিয়েছে। এইভাবে ধীরে ধীরে কিন্তু নিশ্চিত পদক্ষেপেই ভারতীয় উপমহাদেশে কোম্পানির প্রভাব ও ক্ষমতা বিস্তৃত হয়। পরে কোম্পানির অবলুপ্তি ঘটলেও তাদের গড়া সেই ভিতের ওপর ভর করেই ব্রিটিশরা হয়ে ওঠে এক বিশাল উপনিবেশের শক্তিমান শাসক। তখন সম্পদশালী মোগল বাংলা সুবাহর অন্তর্গত ছিল বাংলা, বিহার, উড়িষ্যা। 1756 সালে এই সুবাহর শাসক ছিলেন 22 বছরের সদ্য নবাব সিরাজদৌল্লা। এই প্রদেশ থেকে তখন কোম্পানিরও ভালো মুনাফা হতো। তাতে সহায়ক হয়েছিল ফরুখসিয়ার ফরমান থেকে প্রাপ্ত শুল্কমুক্ত বাণিজ্য সহ নানান সুবিধা। এই ফরমান প্রযোজ্য ছিল কেবলমাত্র কোম্পানির জন্য, কিন্তু সেই ফরমান দস্তক ব্যবহার করেই আড়ালে আড়ালে কোম্পানির কর্মকর্তারা প্রায়ই বিনা শুল্কে ব্যাপকভাবে চালাতো ব্যক্তিগত ব্যবসাও। ফলে উভয় পক্ষের মধ্যে বিরোধ লেগেই থাকত। এই ফরমানের ফলে বাংলা সুবাহের অর্থনৈতিক স্বার্থ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই বাতাবরণে কোম্পানি ও নবাবের সম্পর্কের ভীষণ অবনতি ঘটে। নির্দেশ অমান্য করার কারণে নবাব কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করে নেন। পরে নবাবের বিরুদ্ধে কোম্পানি অন্ধকূপ হত্যার অভিযোগ তুলেছিল। এই সময় রবার্ট ক্লাইভ নামের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন বছর 26-এর সরকারি কর্মচারী হয়ে ওঠেন দস্তুর মতো সামরিক ব্যক্তিত্ব। ফোর্ট উইলিয়াম দুর্গ দখলের বছরখানেক পরে সেই রবার্টের নেতৃত্বে পরে যিনি লর্ড ক্লাইভ হয়েছিলেন, তিনি কোম্পানির পক্ষে পলাশিতে নবাবের বিরুদ্ধে উন্নত গোলন্দাজ বাহিনী এবং ততোধিক উচ্চতর ছল চাতুরীর সমন্বয়ে বিখ্যাত বিজয় অর্জন করেন। সেটি ছিল কোম্পানির পক্ষে প্রথম বড়সড় যুদ্ধজয়। ক্লাইভের এই যুদ্ধজয়ের সহায়ক ছিলেন নবাবেরই নিকটতম এক অভিজাত মির্জাফরের বিশ্বাসঘাতকতা। বাংলায় নিয়ন্ত্রণের বিনিময়ে ক্লাইভ এই মির্জাফরকেই সিংহাসনে বসিয়েছিলেন।
এই বিজয়ের লুণ্ঠন হিসেবে ইংল্যান্ডে কোম্পানির কোষাগারে 2.5 মিলিয়ন পাউন্ড স্থানান্তর করতে সক্ষম হয়েছিলেন। ব্যক্তিগতভাবে ক্লাইভ নিজেও প্রভূত সম্পদের অধিকারী হয়েছিলেন। পারস্য সম্রাট নাদির শাহর দিল্লি লুণ্ঠনের মতোই এবার সম্পদ লুণ্ঠন ও পাচার শুরু করে দিল ব্রিটিশরাও। সে সময়ের বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট শাহ আলম দ্বিতীয়র যৌথ বাহিনীকে কোম্পানির পক্ষে ক্যাপ্টেন মুনরো বক্সার যুদ্ধেও পরাজিত করেন। বক্সার যুদ্ধে হেরো দুর্বল মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম একটি দিওয়ানি জারি করেন। তাতে বাংলা, বিহার ও উড়িষ্যা প্রদেশের রাজস্ব আদায়ের ভার কোম্পানির হাতে স্থানান্তরিত করতে বাধ্য হন। এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি আন্তর্জাতিক কর্পোরেশন এদেশের রাজশক্তিকে পদানত করে একটি রাজস্ব আদায়ের উদ্যোগে পরিণত হয়েছিল। সেই সাথে ধীরে কিন্তু নিশ্চিত রূপেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেডিং সংস্থা থেকে একটি শাসক গোষ্ঠী হিসেবে রূপান্তরিত হতে শুরু করে। এই পলাশী এবং বক্সারের যুদ্ধের পর থেকেই ভারতের শিল্পায়নকে পশ্চাৎপদ করার পর্ব শুরু হয়ে যায়। তখন ব্রিটেনের মূল উদ্দেশ্য ছিল ভারতকে কাঁচামাল রপ্তানিকারী দেশ করে গড়ে তোলা এবং ব্রিটিশ পণ্যগুলিকে ভারতীয় বাজারে উচ্চ হারে বিক্রি করা। তার জন্য তারা বৈষম্যমূলক শুল্ক আরোপ অনুসরণ করে। 1700 সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের সময় ভারতের আয়ের মোট পরিমাণ ছিল বিশ্ব অর্থনীতির 27%। অষ্টাদশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ম্যাডিসন দেখিয়েছেন বিশ্ব অর্থনীতিতে ভারতের তখন অংশীদারি ছিল 23%, যা সে সময়ের ইউরোপের সমস্ত দেশের সমান ছিল। অথচ ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার সময় 1947 সালে সেটিই কমে দাঁড়িয়েছিল মাত্র 3% কাছাকাছি। কারণটি সহজ, আদ্যোপান্ত ভারত শাসিত হয়েছিল ব্রিটেনের সুবিধার স্বার্থে। 200 বছর ধরে ব্রিটেনের উত্থানে নিয়োজিত হয়েছে ভারত থেকে পাওয়া রাজস্ব ও কাঁচামাল এবং এদেশের বিরাট বাজার দিয়ে পোষিত হয়েছে তাদের উৎপাদিত পণ্যদ্রব্য। আর ততদিনে ঐতিহ্যবাহী শিল্পকে প্রায় নিঃশেষ করা হয়ে গেছে। মোট কথা, জলাঞ্জলি দেওয়া হয়েছে ভারতের অর্থনৈতিক স্বার্থ।